শহরে একের পর এক সুন্দরী নার্সদের খুন করছে এক সাইকো। নার্সদের নৃশংসভাবে হত্যা করে তাদের হৃৎপিণ্ড বের করে লবণ মাখিয়ে খাওয়া যে সাইকোর নেশা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সেই সাইকোর পরবর্তী শিকার হতে চলেছিল সেই শহরের নামকরা এক ব্যবসায়ীর বাড়িতে কর্মরত দুই নার্স। কাহিনীর শেষ পর্যায়ে এসে এই গভীর রহস্যের পর্দা ফাঁস হয়। তো আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি প্রত্যেক মুহূর্তে লোম খাড়া করে দেওয়া একটি ওয়েব ফিল্ম যার নাম একটি খোলা জানালা। তবে এক্সপ্লেনেশনে যাওয়ার আগে নতুন বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলো এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা দেখি এক ব্যক্তি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে গাড়ির ভিতরে বসে সিগারেট খাচ্ছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হঠাৎ একটি নার্স তার গাড়ির গ্লাসে এসে নক করতে করতে তাকে বাঁচাতে বলে। কেউ মেয়েটির গলা কেটে দিয়েছে। কাটা অংশ থেকে ফিচকিরি দিয়ে বেরোনো রক্ত বৃষ্টির জলের সাথে ধুয়ে যাচ্ছে। হঠাৎ এমন দৃশ্য দেখে গাড়ির ভিতরে থাকা সেই লোকটি দারুণ ভয় পেয়ে যায়। লোকটি ভিতর থেকেই হেল্প হেল্প বলে চিৎকার করতে শুরু করে। বাইরের আহত মহিলার পরনের পোশাক দেখে মনে হচ্ছিল মেয়েটি নার্স। লোকটি এক মুহূর্তেও অপেক্ষা করে না, গাড়ি স্টার্ট দিয়ে পালাবার চেষ্টা করে। গাড়ির বাইরে থাকা মেয়েটি ততক্ষণে প্রাণশক্তি হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। দৃশ্য সেখান থেকে পরিবর্তিত হয়ে পৌঁছায় শিউলি নামক এক মেয়ের বাড়িতে। শিউলি পেশায় একজন নার্স। স্বামীর সাথে শারীরিক সম্পর্কের পরে তার স্বামী শিউলিকে বলে যে আমাকে চটপট খেতে দাও, কাজে বেরোতে হবে। উত্তরে শিউলি বলে আপনার সাহস এত কম কেন? কারণ শিউলি জানতো যে তার স্বামী এত রাতে কাজে নয়, বরং তার প্রেমিকার কাছে যাবে। এই কথা বলাতে শিউলির স্বামী রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। শিউলির ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে। রেডি হতে হতে শিউলির স্বামী বলে যে তুই যে মেয়ের কথা বলছিস তার 2 দিন পরে বাচ্চা হবে। তুই তো আমাকে বাচ্চার মুখ দেখাতেও পারলি না, সেই মেয়েই আমাকে সন্তান সুখ দেবে। আসলে বিয়ের অনেক বছর কেটে গেলেও শিউলি মা হতে পারেনি। শিউলির স্বামী রেডি হয়ে না খেয়েই বেরিয়ে যাচ্ছিল। শিউলি তার কাছে ক্ষমা চায় আর তাকে বলে যে দয়া করে আপনি খেয়ে তারপরে বের হবেন। কিন্তু তার স্বামী তার কোনো কথা না শুনেই সেখান থেকে বেরিয়ে যায়। এবার পরের দৃশ্যে আমরা পার্কে মিতু নামক একটি মেয়েকে একা একা বসে থাকতে দেখি। মিতুও পেশায় একজন নার্স ছিল। সে একটু চিন্তিতভাবেই পার্কে বসে তার প্রেমিকের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে সেখানে তার প্রেমিক আসে। তার প্রেমিক একজন ক্রাইম রিপোর্টার। মিতু তাকে জিজ্ঞাসা করে যে তুমি কী নিয়ে এত ব্যস্ত থাকো। তার প্রেমিক উত্তর দেয় যে শহরে ক্রাইম বেড়েছে, সে যেহেতু একজন ক্রাইম রিপোর্টার তাই সে অনেক ব্যস্ত। একজন ভয়ঙ্কর খুনি বেছে বেছে নার্সদের খুন করছে। ইতিমধ্যেই 7 জন নার্সের ডেড বডি পাওয়া গেছে। যেহেতু মিতুও একজন নার্স ছিল তাই সে মিতুকে সাবধান থাকতে বলে আর বলে যে নাইট ডিউটি বন্ধ রেখে দিনের বেলায় ডিউটি করতে। পুলিশ এখনও অবধি খুনের কোনো ক্লু খুঁজে পায়নি। আর এর মধ্যেই একটি নতুন যন্ত্রণা এসে হাজির হয়েছে যার নাম খুনিলুল্লাহ। মিতু জানতে চায় এই খুনিলুল্লাহ আবার কে। প্রেমিক বলে খুনিলুল্লাহ হলো এই শহরের একজন ভয়ঙ্কর লোক। সে আজিমপুর কবরস্থান থেকে লাশ বের করে লাশের শরীর থেকে হৃৎপিণ্ড নিয়ে লবণ মাখিয়ে খেত। অনেক দিন ধরে তার কোনো খোঁজ ছিল না। ইদানিং আজিমপুর কবরস্থান থেকে আবারও লাশ গায়েব হতে শুরু করেছে। লোকজনের ধারণা যে খুনিলুল্লাহ আবারও ফিরে এসেছে। আলোচনা শেষে মিতু এবার তার বয়ফ্রেন্ডকে জানায় যে সে অন্তঃসত্ত্বা। প্রেমিক বলে আমি যা ইনকাম করি তাতে তোমারই দায়িত্ব নিতে পারবো না, তার উপরে আবার সন্তানের দায়িত্ব। সে ছোট একটা চাকরি করে। মিতুর প্রেমিক সংসার চালাতে পারবে না এই ভয়ে তাকে এখনও অবধি বিয়ে করতে পারেনি। মিতু তাকে এবার বিয়ে করার অনুরোধ করে কারণ সে এবার এই বাচ্চাটাকে নষ্ট করতে চাইছিল না। কিন্তু তার প্রেমিক এতে রাজি হয় না। সে এই বাচ্চাটাকে নষ্ট করে দিতে বলে সেখান থেকে চলে যায়। এবার আমাদের শিউলিকে দেখানো হয় যে একটি বাড়িতে আজম সাহেব নামক এক অসুস্থ ব্যক্তির দেখাশোনার কাজ করত। সেই বাড়িতে সালমা নামের আরও একটি কাজের মেয়ে থাকে। সালমা এই বাড়িতেই কাজ করে। সালমা শিউলিকে জিজ্ঞাসা করে রোগীর আর এইভাবে কতদিন অক্সিজেন চলবে। শিউলি জানায় যে আজম সাহেব যে রোগে ভুগছে তাতে রোগীর শরীরের কোষে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। সাধারণ বাতাসে থাকা অক্সিজেন রোগীর জন্য যথেষ্ট নয়।
তাই রোগীর শরীরে যতদিন না অক্সিজেন লেভেল স্বাভাবিক হয় ততদিন এইভাবেই অক্সিজেন চালিয়ে যেতে হবে। কিছুক্ষণ পরে সেখানে ডিউটি করতে মিতু আসে। শিউলি এবং মিতু 12 ঘন্টা অন্তরে শিফটিং ডিউটি করছে। নিচে এসে দেখে সবাই একসাথে বসে টিভিতে কিছু একটা খবর দেখছে। একজন খুনি বেছে বেছে শুধুমাত্র নার্সদের খুন করছে। খুনগুলো নির্দিষ্ট কোনো এক ব্যক্তিই ঘটাচ্ছে। খুব ছোট ধারালো এক অস্ত্র দিয়ে খুন হওয়া প্রত্যেকটা মেয়ের গলা কাটা হয়েছে। ইতিমধ্যেই 7 জন নার্সের ডেড বডি পাওয়া গেছে। সর্বশেষ কেশবগঞ্জে আজ একটি নার্সের ডেড বডি পাওয়া গেছে। তাই পুলিশের সন্দেহ এই সিরিয়াল কিলার এখন কেশবগঞ্জেই আছে। সকাল থেকে কেশবগঞ্জে এক ভয়ঙ্কর চেহারার লোককে ঘুরতে দেখা গেছে। লোকটিকে গ্রেপ্তার করারও চেষ্টা চলছে। যাই হোক, এদিকে শিউলির ডিউটি শেষ। সে মিতুকে সমস্ত কিছু বুঝিয়ে দেয়, কারণ এবার তাকে বাড়ি ফিরতে হবে। চারিপাশের ঘটনা দেখে মিতু তাকে বলে আজকে রাতে এখানেই থেকে যাও। টিভিতে বলছে যে খুনি কেশবগঞ্জেই কোথাও লুকিয়ে আছে, তাই রাতে একা বাইরে যাওয়া মোটেও ঠিক হবে না। শিউলি মিতুকে বলে যে তুমি শুধু শুধুই টেনশন করছো। আফজল ভাই একটা ট্যাক্সি রেখে দিলেই আমি চলে যেতে পারবো। রাতে বাড়ি না ফিরলে আমার স্বামী চিন্তা করবে। তো শিউলি মিতুকে কাজ বুঝিয়ে দিয়ে চলে যেতে থাকে। এদিকে নার্সিংহোম থেকে মিতুর কাছে একটা ফোন আসে। অন্যদিকে বাইরে আকাশ ভেঙে ঝড় বৃষ্টি শুরু হয়। শিউলি নিজে এসে আফজলকে বলে যে একটা ট্যাক্সি ডেকে দিতে। আফজল বলে এই ঝড়ের রাতে ট্যাক্সি কোথায় পাবো? মিতু বলে আর ট্যাক্সি ডাকার দরকার নেই। হাসপাতাল থেকে ফোনও এসেছিল, সেখানকার নির্দেশ শিউলি যেন আজ রাতে বাইরে না যায়। শিউলি বলে আরে বাড়ি যেতে না পারলে আমার স্বামী অনেক ঝামেলা করবে। কিন্তু মিতু কোনো কথা শোনে না। সে শিউলিকে পুরোপুরি নিষেধ করে দেয় আর আফজলকে বলে যে সে যেন নিচের সমস্ত জানালা দরজা বন্ধ করে দেয়। মিতু ওপরে গিয়ে ঘরের দরজা বন্ধ করতে শুরু করে আর তারপরে স্টোর রুমে গিয়ে জানলা বন্ধ করতে থাকে। সালমা স্টোর রুমের বাইরেই দাঁড়িয়ে থাকে। সালমা বলে স্টোর রুমের লাইট খারাপ হয়ে গেছে, তাই তার ভয় করছে, সেই কারণে সে ভেতরে যাবে না। মিতু একা একাই জানলাগুলো বন্ধ করতে থাকে। সালমা বাইরে দাঁড়িয়ে বলে আমি বুঝি না বাবু, মানুষ হয়ে মানুষকে কিভাবে কেউ খুন করতে পারে। সে বলে তার বাবার আবুল নামক একজন প্রিয় বন্ধু ছিল, পেশায় ছিল কসাই। আবুল কাকা খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু হঠাৎ যে কী হলো উনি মানুষ খুন করা শুরু করলেন। প্রত্যেকটা মানুষকে তিনি 7টি করে টুকরো করতেন। এক টুকরো কমও না, আবার এক টুকরো বেশিও না। তিনি 7টি খুন করেছিলেন। মানুষটা এখনও বেঁচে আছে, পাবনার মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সালমা বলে আবুল কাকা কেন মানুষ খুন করতে শুরু করেছিল সেটা আর কেউ না জানলেও আমি জানি। এই কথায় কথায় মিতু যখন জানলা বন্ধ করছিল হঠাৎই একটা ইঁদুর তার হাতে এসে পড়ে। মিতু আতঙ্কে সেই জানলা খোলা রেখেই পালিয়ে আসে। সালমা বিড়ালটিকে স্টোর রুমের ভিতরে সেই ইঁদুরটিকে খাওয়ার জন্য ছেড়ে দেয়। এদিকে বাইরে একটি অজ্ঞাত লোককে খালি গায়ে বৃষ্টির মধ্যেই ঘুরতে দেখা যায়। শিউলি আফজলকে জিজ্ঞাসা করে দাদা আপনি কি আজ সকালে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে এসেছেন? আফজল না বলে দেয়। শিউলি তখন মিতুকে বলে আজ সকালে ডিউটি শেষে তুমি আফজল ভাইকে বলে দাওনি যে অক্সিজেন ট্যাঙ্ক শেষ হয়ে গেছে? তো অক্সিজেন ট্যাঙ্ক আনার কথা কি তোমার মাথা থেকে বেরিয়ে গেছে? মিতু বলে আমার মাথায় একবারই ছিল না কথাটা। শিউলি তখন বলে বাড়িতে সব অক্সিজেন ট্যাঙ্ক শেষ, যেটা আছে সেটা দিয়ে রোগীর আজ রাত 3টে অবধি কোনোভাবে চলবে। তারা আফজলকে বলে আপনাকে একটু কষ্ট করে হাসপাতাল থেকে একটা ট্যাঙ্ক নিয়ে আসতে হবে। আফজল রেগে যায় এবং বলে যে মজা মারা হচ্ছে, এত ঝড়ের মধ্যে আমি কিভাবে যাব? তাছাড়া স্যারের গাড়িও নষ্ট, আপনারা নিজেদের কাজ কেন ঠিক মতন করেন না? শিউলি তখন বলে মিতু তো আর ইচ্ছা করে ভুল করেনি। সালমা তখন বলে ওঠে সবাই ভুল করলেও ডাক্তার এবং নার্সরা কখনোই ভুল করতে পারেন না। যাই হোক, সালমা আফজলকে অনুরোধ করে যে সে যেন হাসপাতালে গিয়ে একটি অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে আসে। বাধ্য হয়ে আফজল ঝড় বৃষ্টি মাথায় নিয়েই ট্যাঙ্ক আনতে চলে যায়। অন্যদিকে স্টোর রুমের খোলা জানলা দিয়ে ভয়ঙ্কর দেখতে একটি লোক বাড়ির ভিতরে প্রবেশ করে আর স্টোর রুমে থাকা বিড়ালটিকে মেরে ফেলে। মিতু শিউলির সাথে গল্প করতে থাকে। সে শিউলিকে বলে যে তোমার সাথে আমার কেবলমাত্র 3 দিনের পরিচয়, আমার ডিউটি শেষ হলে তোমার ডিউটি শুরু হয়। মিতু বলে আমাদের তো ঠিকমতো আলাপও হয়নি, আর তারপরেও তোমাকে আমার খুব আপন মনে হয়। শিউলি মিতুকে বলে এটা তোমার গুণ, তুমি খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারো। আমি তো এই নার্সিংহোমে নতুন জয়েন করেছি, এত বড় নার্সিংহোমে জয়েন করব এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি নাই। এই নার্সিংহোমে সবাই তোমার খুব প্রশংসা করে। আমি তো প্রথম তোমার মতো সিনিয়র নার্সের সাথে কাজ করতেই নার্ভাস ফিল করছিলাম। প্রথমে ভেবেছিলাম পারবো না, কিন্তু প্রথম দেখায়
আমায় তুমি কি সুন্দর আপন করে নিলে, আমার সব ভয় দূরে চলে গেছে। মিতু শিউলিকে বলে, তুমি তো কোনো ভুল করনি, ভুল করেছি আমি। শিউলি বলে, এই ভুলটা তো তোমার হওয়ার কথা ছিল না। তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? তুমি চাইলে আমাকে জানাতে পারো। এদিকে স্টোর রুমে সেই ভয়ঙ্কর লোকটি রকিং চেয়ারে বসে দোল খেতে শুরু করেছে, আর সেই বিড়ালটিকেও অলরেডি মেরে একটি পলিথিন ব্যাগের মধ্যে ভরে ফেলেছে। নিচে সালমা ফ্রিজ থেকে লুকিয়ে মদ বের করে খেতে থাকে। সালমার একটু নেশা করার অভ্যাস আছে। যেহেতু আজ রাতের ডিউটি মিতুর, তাই সে পেশেন্টের দেখাশোনার কাজে লেগে পড়ে। অন্যদিকে শিউলি এবং সালমা নিচে বসে কার্ড খেলতে শুরু করে। শিউলি সালমার থেকে আজম সাহেবের স্ত্রী এবং পরিবারের কথা জানতে চায়। সালমা জানায় যে স্যারের সাথে তার স্ত্রীর বনিবনা হয় না, তাই স্যারের স্ত্রী বাচ্চাদের নিয়ে আমেরিকায় চলে গেছে, আর স্যার এখন তার স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য আরও একটি বিয়ের কথা ভাবছেন। তিনি বিয়ের জন্য মেয়েও দেখতে শুরু করেছেন। এই যাত্রায় বেঁচে উঠলে তিনি বিয়েটা সেরে ফেলবেন। সালমা আরও বলে, আপনারা চাইলে অবশ্য সুযোগটা ব্যবহার করতে পারেন। যদিও আপনার স্বামী আছে, কিন্তু মিতু ম্যাডাম তো অবিবাহিত। এইভাবেই তাদের গল্প জমে ওঠে। কথায় কথায় নার্সদের খুনের কথা উঠে আসে। সালমা বলে, আমার বিশ্বাস নার্সদের খুনিলুল্লাহ হত্যা করছে। আপনি কি তাকে চেনেন? খুনিলুল্লাহ 7টি মার্ডার করেছে। সালমা আরও বলে যে খুনিলুল্লাহ কবর থেকে লাশ তুলে নিয়ে এসে মৃত মানুষদের হৃৎপিণ্ড চিবিয়ে খায়। এই কথা শুনে শিউলি জোরে জোরে হাসতে শুরু করে। সে বলে, এই সমস্ত কথা ছোটবেলায় শুনেছি, এসব তো অনেক আগের কথা। সালমা বলে, বর্তমানে আজিমপুর কবরস্থান থেকে এখনও লাশ গায়েব হওয়া শুরু করেছে। খুনিলুল্লাহ ফিরে এসেছে। মৃত মানুষদের কলিজা খেয়ে এখন তার শান্তি হচ্ছে না, এখন সে জীবিত নার্সদের কলিজা খাচ্ছে। শিউলি বলে, পুলিশের রিপোর্টে কিন্তু এরকম কথা কোথাও লেখা নেই যে মৃত নার্সদের ডেড বডিতে কলিজা পাওয়া যায়নি। তবে আপনি কিন্তু গল্প ভালোই বাঁধতে পারেন। সালমা হেসে বলে, খুনিলুল্লাহ সামনে এলে তখন বুঝতে পারবে এটা গল্প না সত্যি। আমার আর কিসের চিন্তা, সে তো আমাকে মারবে না, মারবে আপনাদের মতো নার্সদের। এদিকে যখন মিতুর ডিউটি করছিল, হঠাৎ ওপরে একটা শব্দ শুনে চমকে যায়। শব্দটা সে পরপর কয়েকবার শুনতে পায়। সে দরজার কাছে গিয়ে দেখে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। ইতিমধ্যেই আজম সাহেব জেগে ওঠেন। আসলে তাকে ঘুমের ওষুধ দিয়ে 24 ঘন্টা ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, কারণ অক্সিজেন দেওয়ার সময় তাকে ঘুম পাড়িয়ে রাখা জরুরি। আজম সাহেব জানান যে তিনি আগের থেকে অনেকটাই ভালো অনুভব করছেন। তিনি বলেন, আমার মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গেছি। মিতু বলে, আপনি সুস্থ কিনা সেটা ডাক্তার ঠিক করবে। সে আরও বলে যে আপনি যাতে দ্রুত সুস্থ হয়ে যান, তার জন্য ডাক্তার আপনাকে বাড়িতেই অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আজম সাহেব বলে যে দীর্ঘ সময়ের ঘুমিয়ে থাকার একটি কুফল হলো আমি তোমাকে এত লম্বা সময়ে মাত্র 2 বার দেখতে পাই, বাকি সময়ে ঘুমিয়ে থাকি। এদিকে সালমান নিচে বসে আবারও মদ খেতে শুরু করে, আর হঠাৎই সে কিছু শব্দ শুনতে পায়। সেই শব্দ অনুসরণ করে সালমার সামনে এগিয়ে গেলে সিঁড়ির আড়ালে সেই ভয়ঙ্কর লোকটাকে বসে থাকতে দেখে। সেই লোকটাকে দেখে সে ওপরে যাওয়ার জন্য দৌড় দেয়। মিতু তখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল। সালমা মিতুর গায়ে ধাক্কা খায়। আতঙ্কিত সালমার এমন অবস্থার কারণ জানতে চাইলে সালমা বলে, খুনিলুল্লাহ বাড়ির ভিতরে চলে এসেছে। মিতু বলে, কি আবল তাবল বকছো? সালমা বলে, আমি সত্যি বলছি, সে বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। মিতু বলে, তুমি আবারও মদ খেয়েছো? স্যার উঠেছেন, স্যারের জন্য খাবার রেডি করো। সালমা ভয়ে ভয়ে খাবার রেডি করতে চলে যায়। অন্যদিকে মিতু ওপরে চলে আসে। মিতু আজম সাহেবের কাছে গেলে আজম সাহেব মিতুর হাত ধরে ফেলে এবং বলে যে, মিতু, আমি তোমাকে ভীষণ পছন্দ করি, তুমি অনুমতি দিলে আমি তোমাকে বিয়ে করতে চাই। মিতু আজম সাহেবকে তার হাত ছাড়তে বলে। এই বিষয়টি শিউলি বাড়ির বাইরে থেকে দেখে ফেলে আর দৌড়ে সে ঘরের ভিতরে চলে আসে। শিউলি বলে, স্যার আপনার ডিনারের সময় হয়ে গেছে। আজম সাহেব বলে, শিউলি এখানে কি করছে? ওর তো ডিউটি শেষ। মিতু বলে, বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, তাই শিউলি আজ এখানেই থেকে গেছে। সালমা আজম সাহেবের জন্য খাবার নিয়ে আসে। এদিকে সালমা মদ খেয়েছিল, অন্যদিকে সেই ব্যক্তিকে দেখে সে আতঙ্কিত হয়ে পড়েছিল, যে কারণে খাবার ঠিকভাবে পরিবেশন করতে পারছিল না। খাবার দেওয়া শেষ হলে সে শিউলিকে বলে, এই বাড়িতে খুনিলুল্লাহ প্রবেশ করেছে। মিতু সালমাকে নিচে চলে যেতে বলে। আজম সাহেব মিতুর সাথে একা সময়
সময় কাটাবে বলে তিনি শিউলিকেও নিচে পাঠিয়ে দেন। শিউলি বাইরে গিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে। আজম সাহেব মিতুকে বলে, মিতু, আমি তোমাকে যতটা পছন্দ করি ঠিক ততটাই অপছন্দ করি শিউলিকে। এর পরের বার যখন ডাক্তারের সাথে দেখা করব তখন তাকে আমি জানিয়ে দেব যে আমি শিউলিকে আর কাজে রাখতে চাই না। শিউলি দরজার আড়াল থেকে সব কথাই শুনছিল। আজম সাহেব মিতুকে বলে, বিয়ের ব্যাপারে আমি কিন্তু খুব সিরিয়াস, তোমার সম্মতি পেলেই আমি বিয়ের প্রস্তুতি নেব। আজম সাহেবের খাওয়া শেষে মিতু নিচে গিয়ে শিউলির সাথে গল্প করতে শুরু করে। শিউলি মিতুকে বলে, লোকটাকে দেখে মনেই হয় না যে একটা কঠিন রোগে আক্রান্ত, এমন অসুস্থ অবস্থায়ও লম্পটগিরি কমেনি বুড়োর। মিতু হেসে দেয়। সে বলে, অন্তত এই লম্পটটা আমাকে বিনা পয়সায় বিয়ে করতে চেয়েছে, আর এদিকে আমার প্রেমিক আমাকে বিয়ে করার সাহস অর্জনই করতে পারল না। শিউলি বলে, মাঝে মাঝে মনে হয় বিয়ে না করে সারা জীবন প্রেম করাই ভালো। আসলে প্রেমের সময় মানুষের আসল চেহারা লুকিয়ে থাকে, বিয়ের পরে সেই ভয়ঙ্কর চেহারা প্রকাশ পায়। মিতু কাঁদতে কাঁদতে বলে যে এই বিয়ে করা আমার খুবই জরুরি, কারণ আমি অন্তঃসত্ত্বা, কিন্তু আমার প্রেমিক আমাকে বিয়ে করতে চাইছে না, সে আমাকে এই বাচ্চা নষ্ট করার চাপ দিচ্ছে। শিউলি বলে, কি অদ্ভুত, দেখো, তোমার প্রেমিক বিয়ে করবে না বলে বাচ্চা নষ্ট করার চাপ দিচ্ছে, অন্যদিকে আমার বাচ্চা হচ্ছে না বলে আমার স্বামী আমাকে মারধর করে। ঈশ্বর যদি ওই বাচ্চা আমাকে দিয়ে দিত তাহলে আমাদের দুইজনের সমস্যারই সমাধান হয়ে যেত। শিউলির কথায় মিতুর খুব মায়া হয়। অন্যদিকে সালমা তার বিড়ালটিকে ডাকতে ডাকতে ওপরের স্টোর রুমে পৌঁছে যায়। দরজার সামনে টর্চ জ্বালিয়ে সে বিড়ালটাকে খুঁজতে শুরু করে। হঠাৎ সে দেখে যে তার বিড়ালটিকে কেউ মেরে রক্তাক্ত অবস্থায় একটি ব্যাগের মধ্যে ভরে রেখেছে। এটা দেখে সে চিৎকার করে ওঠে। সালমার চিৎকার শুনে শিউলি এবং মিতু তার কাছে ছুটে যায়। তারা সালমার কান্নার কারণ জানতে চাইলে সালমা বলে যে খুনিলুল্লাহ এই বাড়িতে ঢুকে পড়েছে, আমরা কেউ তার হাত থেকে আর বাঁচতে পারবো না, ও আমাদের সবাইকে মেরে ফেলবে। আমার কথায় বিশ্বাস করো, ওই খুনি আমার বিড়ালটাকে নৃশংসভাবে খুন করেছে। মিতু টর্চ জ্বালিয়ে সেই বিড়ালটিকে দেখবার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে টর্চ ঠিকমতো কাজ করে না, যে কারণে সেই বিড়ালটিকে দেখতে পায় না। মিতু এবং শিউলি যেহেতু সালমাকে মদ খেতে দেখেছিল, তাই তারা ভাবে যে সালমা হয়তো নেশাগ্রস্ত হয়ে ভুলভাল বকছে। তারা সালমাকে এক প্রকারে জোর করেই নিচে নিয়ে আসে। সালমা তবুও এক কথাই বলতে থাকে যে খুনি ঘরের মধ্যে ঢুকে পড়েছে, সে সবাইকে মেরে ফেলবে। মিতু এবং শিউলি কোনোভাবে সালমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে শান্ত করে। ঠিক তখনই সেখানে টেলিফোনটা বেজে ওঠে। মিতু সেই ফোন রিসিভ করতে যায়। আসলে মিতুর বয়ফ্রেন্ড তার খোঁজ খবর নেওয়ার জন্যই সেই ফোন করেছিল। মিতু রেগে গিয়ে বলে যে লোক আমার সন্তানের দায়িত্ব নিতে পারে না তাকে আমি পুরুষ বলতে লজ্জা পাই। আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো রকম সম্পর্ক রাখার চেষ্টা করবে না। এই কথা বলেই সেই ফোন রেখে দেয়। শিউলি পাশে দাঁড়িয়ে সব কথাই শুনছিল। সে মিতুকে বলে, কি হয়েছে? মিতু বলে, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আজম সাহেবকেই বিয়ে করব। শিউলি বলে, কিন্তু আজম সাহেব তো বিবাহিত, আর তুমিও তো অন্য কাউকে ভালোবাসো। মিতু কাঁদতে কাঁদতে বলে, যাকে ভালোবেসেছিলাম তাকে জীবন থেকে বের করে দিয়েছি, আর তার কোনো চিহ্নই রাখবো না, এমনকি এই বাচ্চাটাও নষ্ট করে দেব। শিউলি বলে, তারপরেও কি তুমি তোমার প্রেমিককে ভুলতে পারবে? মিতু বলে, আমি তাকে আমার জীবনে আর দেখতে চাই না, আর আমি তাকে প্রচণ্ড রকমের ঘৃণা করি। ওই কাপুরুষের মুখও আমি আর দেখতে চাই না। মিতু একটু একা থাকতে চায়। শিউলি চলে যাওয়ার সময় বিড়বিড় করে বলতে থাকে, বাচ্চা নষ্ট করে ফেলবে, অন্য মানুষকে বিয়েও করে ফেলবে, তাহলে এটা কীরকম ভালোবাসা? না, এটা সত্যিকারের ভালোবাসা নয়। কি করে কোনো মানুষ একজনকে ভালোবাসার পরে তাকে ছুঁড়ে ফেলতে পারে? এই কথা বলতে বলতে সে উপরে আজম সাহেবের রুমে চলে যায়। ঠিক সেই সময়ে বাড়ির পাওয়ার অফ হয়ে যায়। ওপর থেকে মিতু শিউলির কান্নার শব্দ শুনতে পায়। মিতু কোনোভাবে একটি টর্চ হাতে নিয়ে ওপরে চলে যায়, কিন্তু সে সেখানে শিউলির কোনো আওয়াজ শুনতে পায় না। এবার টর্চের আলো পড়তেই মিতু দেখে সেই ভয়ঙ্কর লোকটিকে, যে শিউলির কাছে বসেছিল। শিউলি ততক্ষণে অজ্ঞান হয়ে গিয়েছিল। মিতুকে দেখে লোকটি হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসে। মিতু ভয়ে এবং আতঙ্কে তার হাতের টর্চ দিয়ে লোকটির মাথায় সজোরে আঘাত করে। দৃশ্য সেখানেই ব্ল্যাকআউট হয়ে যায়। কাহিনীর পরবর্তীতে আমরা হাসপাতালে শিউলিকে অ্যাডমিট অবস্থায় দেখি।
দেখি তার সামনেই পুলিশ বসে থাকে। পুলিশ শিউলিকে বলে, আপনি এখন কেমন আছেন? শিউলি বলে, আমার কি হয়েছে, আর আমি হাসপাতালেই বা কেন আছি? পুলিশ বলে, আপনার কি কিছুই মনে পড়ছে না? পরিবেশ ভারী হয়ে আসে। শিউলি উঠে বসে এবং বলে যে আমার সাথে আরও এক নার্স ছিল, সে কোথায়? শিউলি বিড়বিড় করে বলে, সেই রাতে বাড়িতে খুনিলুল্লাহ ঢুকে পড়েছিল, ভয়ঙ্কর দেখতে একটা লোক। পুলিশ বলে, সেই রাতে আজম সাহেবের বাড়িতে খুনিলুল্লাহ ঢোকেনি, ঢুকেছিল নার্সদের খুন করা সেই সিরিয়াল কিলার। শিউলি মিতুর কথা জিজ্ঞাসা করলে পুলিশ জানায় মিতু খুব সাহসী মেয়ে ছিল। সে সেই রাতে সাইকোকে আঘাত করেছিল, কিন্তু সে নিজে বাঁচতে পারেনি। মিতুর মৃত্যুর খবরে শিউলি পুরোপুরি ভেঙে যায়। এবার পুলিশ চলে যাওয়ার পরে শিউলি তার পকেট থেকে একটা সার্জিক্যাল ব্লেড পায়। শিউলি এটা ভেবে পায় না যে এই ব্লেড তার পকেটে কিভাবে এলো, আর সে এটাও বুঝতে পারে না সেই ব্লেডের মধ্যে কার রক্ত লেগে আছে। কাহিনী আবার সেই রাতের ঘটনায় চলে যায়, আর এখানেই মুভির আসল রহস্য বেরিয়ে আসে। মিতু সেই লোকটির মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে এবং তারপরে শিউলির কাছে গিয়ে বলে, শিউলি তুমি ঠিক আছো তো? লোকটি তোমার কোনো ক্ষতি করেনি তো? শিউলি কোনো উত্তর দেয় না। মিতু টর্চ হাতে সালমাকে ডাকতে যায়। পরক্ষণেই তার মনে পড়ে সালমাকে তো ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, তার কাছ থেকে তো কোনোভাবে সাহায্য পাওয়া যাবে না। মিতু কি করবে ভেবে পায় না। এমন সময় পিছন থেকে শিউলি মিতুর কাঁধে হাত রাখে। মিতু তো একবারে চমকে ওঠে। মিতু বলে, শিউলি তুমি ঠিক আছো তো? লোকটা তোমার কোনো ক্ষতি করতে পারেনি তো? আমি কি যে ভয় পেয়েছি। এই জায়গায় শিউলির মুখে বিন্দুমাত্র ভয়ের চিহ্ন ছিল না। সে যেন অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে বলে, মিতু তুমি কি আমাকে একটা কথা বলতে পারবে? সত্যিকারের ভালোবাসা কি এতটাই সস্তা? যখন ইচ্ছা ভালোবাসলাম, আবার যখন ইচ্ছা ভুলে গেলাম। মিতু বলে, শিউলি কি হয়েছে তোমার? তুমি এমন অদ্ভুত ব্যবহার কেন করছো? হঠাৎ শিউলি অ্যাগ্রেসিভ হয়ে যায়। সে মিতুর মুখ চেপে ধরে এবং বলে যে তোর মতো মেয়েদের খুব খারাপ পরিণতি হওয়া উচিত। তোদের মতো নার্সরা যে কত মেয়েদের জীবন সংসার নষ্ট করেছে তার ইয়াত্তা নাই। মিতু বলে, কি ফালতু কথা বলছো, আমাকে ছাড়ো। শিউলি বলে, একটা বাচ্চার জন্য আমি কি না করেছি, কিন্তু তবুও ঈশ্বর আমাকে একটা বাচ্চা দেননি। ঈশ্বরের উপহার একটা বাচ্চাকে নষ্ট করার কথা তোরা কি করে ভাবতে পারিস? তোদের মতো মেয়েদের জন্য আমার কাছে একটা সমাধান আছে। আসলে তোদের মরে যাওয়া উচিত। এটা বলেই শিউলি ধারালো ব্লেড দিয়ে মিতুর গলায় আঘাত করে। ঘটনাস্থলে ছটফট করতে করতে মিতুর মৃত্যু হয়। আর শিউলি খুব ভয়ানকভাবে হাসতে হাসতে বলে, তোরা সবাই খারাপ, পৃথিবীর সমস্ত নার্স খারাপ, তোদের আমি একটাকেও ছাড়বো না, তোদের প্রত্যেককে আমি মেরে ফেলবো। শিউলি আসলে মানসিক বিকারগ্রস্ত ছিল। বাচ্চা না হওয়ার কারণে তার স্বামী তাকে নানানভাবে অত্যাচার করত, এমনকি মারধর করত। আর এই বাচ্চার জন্যই এক নার্সের সাথে তার স্বামীর সম্পর্ক হয়। মেয়েটি কিছুদিনের মধ্যেই গর্ভবতী হয়। একজন নার্সের জন্য শিউলি তার ভালোবাসার মানুষ এবং তার সংসার হারিয়ে ফেলে, যে কারণে তার নার্স জাতির ওপরে এত রাগ। এদিকে মিতু সন্তান সম্ভবা ছিল, কিন্তু সে তার প্রেমিককে ছেড়ে এক বিবাহিত লোককে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, যেটা দেখে শিউলির মাথায় আগুন জ্বলে ওঠে। মিতুর প্রতি ঘৃণা থেকেই শিউলি সেই রাতে মিতুকে হত্যা করে। কাহিনী বর্তমানে আসে। শিউলি সেই সার্জিক্যাল ব্লেড হাতে নিয়ে খুব অবাক হয়। সে বলে, এটা আমার পকেটে কিভাবে এলো, আর এটার মধ্যে কারই বা রক্ত লেগে আছে? তার কিছুই মনে পড়ছিল না। শিউলি আসলে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছিল। সে যখন যে চরিত্রে থাকে, অন্য চরিত্রে গেলে আগের চরিত্রের দ্বারা করা কাজের কথা তার মনে থাকে না। তাই মিতুকে যে সে নিজে মেরেছে এটা সে মনেই করতে পারছিল না। এরপরে টিভিতে একটা খবর চলতে থাকে, যেখানে রিপোর্টার বলতে থাকেন যে কিলার মিতুর গলা কেটে ফেলার পরে সে বাঁচার অনেক চেষ্টা করেছিল, আর তখনই তার হাতে থাকা টর্চ দিয়ে কিলারের মাথায় আঘাত করে, যে কারণে সেই ব্যক্তির মৃত্যু হয়। সেই টর্চে মৃত নার্সের হাতের ছাপ মিলেছে, কিন্তু যে ধারালো অস্ত্র দিয়ে কিলার মিতুর গলা কেটেছিল সেটা পাওয়া যায়নি। এই খবর দেখে চায়ের দোকানে বসে থাকা দুইজন ছেলে বলতে থাকে, দেখেছিস পুলিশ কেমন আমাদের মেজো পাগলাকে কিলার
বানিয়ে ছেড়েছে। আমি যতদূর জানি ও বড়জোর কুকুর বিড়াল মারতে পারে, মানুষ খুন করা ওর কাজ নয়। তখন পাশের ছেলেটি বলে, আরে চুপ কর, আস্তে কথা বল, হারুন স্যারের কথা কি ভুলে গেছিস? মেজো পাগলা যে হাসপাতাল থেকে পালিয়ে গেছে এই কথা যেন কেউ জানতে না পারে। এটা জানাজানি হলে হারুন স্যারের সাথে আমাদের চাকরিও চলে যাবে। তখন পাশের ছেলেটি বলে, পাগলটার জন্য খুব খারাপ লাগছে, খুব ভালো মানুষ ছিল, কিন্তু সবাই ওকে এখন খুনি ভাবছে। এখন ওর পরিবার যদি ওকে খুঁজতে আসে তখন কি হবে? অন্য ছেলেটি বলে, বিগত 20 বছর শুনেছি লোকটির বাড়ি থেকে কেউ খোঁজ নিতে আসেনি, আর হয়তো কেউ তার খোঁজ নিতে আসবেও না। এই দৃশ্য দিয়ে মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভির কাহিনী তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। এই কাহিনী দুটো সোশ্যাল মেসেজ দিয়ে যায়। আসলে কেউই জন্মগতভাবে কিলার হয়ে জন্মায় না, পরিস্থিতি এবং পরিবেশ তাকে অসামাজিক বানিয়ে দেয়। এই কাহিনীতে শিউলির চরিত্রটিও তাই। শিউলির স্বামীর অকথ্য অত্যাচার এবং অন্য মেয়ের সাথে পরকীয়া শিউলির মানসিক অবস্থা নষ্ট করে ফেলেছিল। অন্যদিকে আরও একটি বিষয় হলো, 2-3 আলাপে কাউকে বিশ্বাস করে নিজের সমস্ত গোপন কথা খুলে বলা উচিত নয়, যে ভুলটা মিতু করেছিল। যাই হোক, পরের দিন আবার আসছি একটি সুন্দর মুভির কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।